এসএসসি পরীক্ষা 2026 ও 2027 এসএসসি পরীক্ষা 2026 সকল শিক্ষার্থীদেরকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের টপ 350টি এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাকে খুব সহজভাবে এবং বইয়ের থেকে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে আমরা বাংলা দ্বিতীয় পত্রের টোটাল 350টি এমসিকিউ প্রশ্ন আনেছি। যে প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে বাংলা দ্বিতীয় পত্রে আর কিচ্ছু পড়তে হবে না। সেটা হতে পারে তোমার প্রি টেস্ট পরীক্ষা, হতে পারে তোমার টেস্ট পরীক্ষা, হতে পারে তোমাদের ফাইনাল এক্সাম পরীক্ষা। আমরা প্রত্যেকটা পরীক্ষা একবারে শর্ট সিলেবাসে, যেটা হলো তোমাদের আওতাধীন যে সিলেবাস, সেই সিলেবাসের আওতায় কিন্তু সকল প্রশ্ন আনছি। আমরা সিলেবাসের সর্বপ্রথম টপিক হলো তোমাদের ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ 5, যেখান থেকে তোমাদের সিলেবাসটি শুরু হয়েছে। এখানে প্রশ্ন বলা হয়েছে নিম্ন অবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি? নিম্ন অবস্থায় সম্মুখ স্বরধ্বনি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো স্বর অ। স্বর কেন সম্মুখ স্বরধ্বনি? সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নের কথা বলি যে এটাকে সম্মুখ স্বরধ্বনি কেন বলা হয়, তো তুমি এই জায়গাটা কিন্তু তার ব্যাখ্যাটা পেয়ে যাবে যে কেন তাকে বলা হয়েছে। তো আমি এক এক করে এইখান থেকে এক এক করে লাইন পড়ব। প্রথমে তুমি দেখতে পারছো এখানে বলা হয়েছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। তার মানে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক কি? সেক্ষেত্রে উত্তর হবে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ঠিক আছে। আবার বাংলা ভাষায় কতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে? বাংলা ভাষায় কতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে? উত্তর হবে 37টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। বাংলা ভাষায় টোটাল 37টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। মৌলিক স্বরধ্বনি 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। দেখো এখানে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে, টোটাল ধ্বনি মৌলিক টোটাল ধ্বনি রয়েছে হলো তোমার কি 37টি। এখানে ব্যঞ্জন এবং তোমার কি মৌলিক স্বরধ্বনি দুটোই আছে। এই 37টির মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 60টি আর ব্যঞ্জন স্বরধ্বনি আছে কয়টি? 30টি। ঠিক আছে। আর বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা বা মোট বর্ণের সংখ্যা হলো 50টি। তো এটা হলো আমাদের সিম্পল একটা ব্যাখ্যা। এরপর বলা হয়েছে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে হলো লাফ, তারপর কি তোমার কি ফাল, লাফ ফাল। এই লাফ আর ফাল এই যে পরিবর্তনটা হয়েছে এটা কি ধ্বনি, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? তাহলে এইটা আমাদের ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। তারপর প্রশ্ন হলো স্বরধ্বনির পূর্ণরূপ কতটি? স্বরধ্বনির পূর্ণরূপ কতটি? অর্থাৎ স্বরধ্বনির পূর্ণরূপ, যে স্বরধ্বনিগুলো সংক্ষিপ্ত রূপ নেই তাকে কিন্তু পূর্ণরূপ বলে না। তো এখানে ফার্স্ট অপশন রয়েছে স্বরধ্বনির পূর্ণরূপ 60টি, সেকেন্ড অপশনে রয়েছে 9টি, থার্ড অপশনে রয়েছে 10টি এবং লাস্ট অপশন রয়েছে 11টি। তাহলে স্বরবর্ণের কি পূর্ণরূপ কয়টি? 11টি। কিভাবে? আমরা যদি আমাদের মেন বইয়ে দেখি এটা কিন্তু ক্লিয়ার বলছে। তুমি দেখো স্বরবর্ণ টোটাল কয়টি? 11টি। স্বরবর্ণ কয়টি? টোটাল 11টি। প্রশ্নটা কিভাবে আসছিল বিগত সালে? সেক্ষেত্রে প্রশ্ন আসছিল যে স্বরবর্ণের পূর্ণরূপ কতটি? তাহলে স্বরবর্ণের পূর্ণরূপ হলো 11টি। কি কি? সেক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ যে সরাসরি যেগুলো আছে এগুলো সবই হলো তোমার স্বরবর্ণ। সেম ভাবে প্রশ্ন আসতে হলে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ কতটি? সেক্ষেত্রে উত্তর হবে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ হলো 39টি। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ কতটি? 39টি। আবার সংক্ষিপ্ত রূপ প্রশ্নটা আসতে পারে। এখানে যেমনটা বলা হয়েছে যে স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি? সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা কি দিব যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি? সেক্ষেত্রে আমরা উত্তরটা এইভাবে এখান থেকে নিতে পারি স্বরবর্ণে মোট 10টি সংক্ষিপ্ত রূপ আছে। অর্থাৎ স্বরবর্ণের টোটাল 10টি কি রয়েছে? সংক্ষিপ্ত রয়েছে, বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 10টি। ঠিক আছে। আচ্ছা, অপরদিকে কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই, মানে হলো স্বর অ এর কোনো স্বতন্ত্র ব্যবহার নেই বা এর কোনো ফলা নেই। সহজ বাংলায় বললে স্বর অ এর কোনো কি নেই? সংক্ষিপ্ত রূপ নেই। ঠিক আছে। এখানে দেখো আকার আছে, এটা কিন্তু সরিয়া, এটা হলো হস্যি, এটা হলো দীর্ঘই, উৎসু দীর্ঘ, রি লি এ ওই ও ও সব আছে, কিন্তু স্বর অ এর কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই। আচ্ছা, তারপরে অনুবর্ণ। অনুবর্ণটা কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেপ এবং কি বর্ণ সংক্ষেপ। এবার আমরা যদি খেয়াল করি এই জায়গাটায় যে অনুবর্ণ বিষয়টা কি, তো প্রশ্ন তোমার আসতেই পারে যে অনুবর্ণ কতটি, অনুবর্ণ কি। তো এরপরে আমরা একটু পুরোটা আগে পড়ে নিব, দেন আমরা প্রশ্ন দেখবো। দেখো স্বচ্ছ, এখানে কোনটি আছে? স্বচ্ছ যুক্ত বর্ণ,
অস্বচ্ছ যুক্ত বর্ণ। এবার প্রশ্ন আসে কি যে নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ, নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। কাশি হচ্ছে কেন? আচ্ছা, অপোজিট থাকে উল্টা থেকেও প্রশ্ন থাকতে পারে যে কোনটি স্বচ্ছ বর্ণ। এই ধরনের প্রশ্নগুলো বিগত সালে কিন্তু প্রচুর পরিমাণে আসছে, ঠিক আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথম প্রশ্নটা আগে খেয়াল করি। তো এখানে বলছে, আচ্ছা আমরা এটাকে ক্লিয়ার করি, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হলো স্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা। দেখো এখানে ক ট বোঝা যাচ্ছে, এখানে জ জ বোঝা যাচ্ছে, এখানে জ ঝ বোঝা যাচ্ছে, ইয়ট তোমার কি ঝ বোঝা যাচ্ছে, ঢ ঢ বোঝা যাচ্ছে। যেগুলো স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যায় সেটাকে আমরা বলি স্বচ্ছ যুক্ত বর্ণ। প্রশ্ন থাকবে কি নিচের কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণ। তুমি যেটাকে স্পষ্ট বুঝতে পারো, যেমন পেটকানা মধ্যে ফ, এখানে তোমার কি পেটকানা মধ্যে থ, তারপর এখানে তালিবাস দন্তাস ট, তো বোঝা যাচ্ছে দন্তাস ফ, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। যদি তুমি বুঝতে পারো সেটাকে বলা হয় হলো স্বচ্ছ যুক্ত বর্ণ। এবার প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। এক্ষেত্রে আমরা বিগত সালের প্রশ্নগুলোতে দেখছি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যুক্তক্ষ দিয়া, যার পূর্ণ অর্থ হলো ক প্লাস পেটকানা মধ্যে। বাট এই যুক্তক্ষ দেখলে তুমি কখনোই বুঝতে পারবে না যে এর মধ্যে ক আর পেটকানা মধ্যে রয়েছে, তাহলে এটা হলো অস্বচ্ছ যুক্ত বর্ণ। সেম ভাবে এই সংখ্যাটাতে তুমি ক প্লাস পেটকানা মধ্যে প্লাস ম আছে, এখানে কিন্তু কখনো এই জিনিসটা বোঝা যাচ্ছে না। আবার এটাকে যদি দেখো ক এখানে রকারের মধ্যে আছে, কিন্তু এটার ভাঙলে পাওয়া যায় ক প্লাস কি দন্তাস, এটাকে কিন্তু বোঝাচ্ছে এখানে ক প্লাস দন্তাস আছে। তো যে সংখ্যাগুলো সঠিকভাবে বোঝা যায় না বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ক্লিয়ার ধারণা পাওয়া যায় না, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি অস্বচ্ছ যুক্ত বর্ণ, ঠিক আছে। আর একটা বিষয় হলো বাংলা ভাষার সংখ্যা নির্দেশকের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশনার জন্য কয়টি? 10টি সংখ্যা বর্ণ রয়েছে। তাহলে আমরা এখান থেকে এই টপিকটা পড়ে নিলাম। এবার এই টপিকটার উপরে আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে। প্রথম এখানে বলা হয়েছিল, যেমনটা আমি অলরেডি পড়ছি, স্বরবর্ণের পুনরূপ কতটি? স্বরবর্ণের পুনরূপ হলো 11টি। তারপরে স্বভাবতই মধ্যাহ্ন হয়েছে কোনটিতে? স্বভাবত মধ্যাহ্ন রয়েছে কোনটিতে? তুমি যদি খেয়াল করো ঋণ, এই যে সংখ্যাটা এটার মধ্যে কিন্তু ক নম্বরে তারা মধ্যাহ্ন লিখছে। তারপরে বর্ণনা বানান লিখছে, এখানেও কিন্তু তারা মধ্যাহ্ন লিখছে। তারপরে পণ বানান লিখছে, এখানে মধ্যাহ্ন লিখছে। ভাষণ বনেও তারা কিন্তু মধ্যাহ্ন লিখছে। এখন প্রশ্ন হলো স্বভাবতই নয় ব্যবহৃত হয়েছে কোনটিতে? সেক্ষেত্রে উত্তর হবে হলো পণে। উত্তর হবে কোনটা? পণে। তারপরে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় কোনটি? এটা কিন্তু তুমি শুরুতেই পেয়েছো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আমরা কিন্তু এই শুরুতেই তোমাকে বলাইছি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি। এখানে দেখো এই যে ধ্বনি কি ভাষার ক্ষুদ্রতম একক, এবং ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি নিজেই। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনি নিজেই। সেক্ষেত্রে আমরা এখানে অপশন যদি দেখি, প্রথম অপশন রয়েছে ধ্বনি, তাই উত্তর হবে ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো স্বয়ং নিজে, ধ্বনি যে আছে সে নিজেই কিন্তু কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কোনো কারক বা এগুলো কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়। তারপরে কি, তো উত্তর প্রথম প্রশ্ন 5 নম্বর উত্তর হয়ে গেল। এরপরে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? সেক্ষেত্রে এখানে আমরা যদি একটু ঠিক করে দিই এগুলোকে, ঠিক আছে। তো এখানে যদি তুমি খেয়াল করো, তো প্রশ্নটা কি, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? প্রথম এখানে বলা হয়েছে স্বর অ, স্বরে আ। তারপর ওই আর ও হলো বাংলা বর্ণমালায় যৌগিক জ্ঞাপক বর্ণ দুটি। কেন কেন এই ওই আর ও হলো তোমার কি বাংলা বাক্যে তোমার কি যৌগিক স্বরবর্ণ? সেক্ষেত্রে আমরা যদি একটু ব্যাখ্যাতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারি। তোমাদের যদি একটু আমি দেখাই, এখানে আমরা প্রত্যেকটা টপিক আসলে রাখছি। এইখানে তুমি দেখো, এই দেখো যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কোন কই? ওই আর ও, ঠিক আছে। বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যে ওই আর ও, এটাকে বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, ঠিক আছে। যেমন ওই ভাঙলে ও প্লাস হস্যই, আর ও ভাঙলে ও প্লাস হুস্যু পাওয়া যায়, বুঝা গেল? তো এটা কিন্তু এই দ্বিস্বরধ্বনিকেই কিন্তু বলা হয় আবার যৌগিক স্বরধ্বনি। দ্বিস্বরধ্বনিকে কি বলা হয়? যৌগিক কিন্তু স্বরধ্বনি বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওই আর ও কেন বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, ঠিক আছে। তো করলে তাকে কি বলে? তো প্রশ্নটা ভালোভাবে বুঝবা। বলেছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে প্রভাবের উপর কি প্রভাব অল্প বিস্তার করলে সমতা লাভ করলে তাকে কি বলে? 1 বিষমী ভবন,
2 সমীভবন, 3 স্বরজ্ঞাপক, 4 তোমার কি অপিনিহিত। তো সেক্ষেত্রে খুব সহজভাবে আমরা উত্তর দিতে পারবো কি সমীভবন। উত্তরটা হবে কি সমীভবন। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, বিষমীভবন উদাহরণ কোনটি? বিষমীভবনের উদাহরণ কোনটি? আচ্ছা, তো বিষমীভবনের উদাহরণ এখানে দেখো, প্রথম আছে গম থেকে হইছে গ্রাম, বা গ্রাম থেকে হইছে কি গম। তারপরে বিলাতি থেকে হইছে বিলেতি। তারপরে পাকা থেকে হইছে পাক্কা। আর লাল থেকে হইছে কি নাল। তো এখানে মেন উত্তরটা হবে বিষমীভবনের উদাহরণ হলো লাল থেকে নাল। ঠিক আছে। আচ্ছা, তারপরে স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম কি? প্রথম অপশনে রয়েছে কি অন্তস্থ স্বরগমন। ঠিক আছে। তো এটা একটা। সেকেন্ড অপশনটা যদি আমরা খেয়াল করি, এটা এপাশে আছে হয়তো বা। আচ্ছা, এক সেকেন্ড, পিডিএফটা আসলে কমপ্লিটলি আমরা এখনো রেডি করতে পারিনি, কিন্তু যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তো এইভাবে পিডিএফটাকে উপস্থাপন করা হচ্ছে। তো স্বরভক্তির অপর নাম হলো কি অপিনিহিত। উত্তর কি অপিনিহিত। তো মেন উত্তরটা কি হবে? তো মেন উত্তর হবে হলো তোমার বিকর্ষ। এই যে এটা বিকর্ষ। ঠিক আছে। তো এটা আমাদের মেন উত্তর। এরপরে বাংলা ভাষায় পরাশ্রী বর্ণ কতটি? বাংলা ভাষায় পরাশ্রী বর্ণ কতটি? 1 3টি, 2 4টি, 5 গড় হলো 5টি, আর এটা হলো 6টি। তাহলে বাংলা ভাষায় পরাশ্রী বর্ণ হলো 3টি। বাংলা ভাষায় পরাশ্রী বর্ণ কতটি? 3টি। এরপরে এখানে বলা হয়েছে আধুনিক। এখানে কি বলা হয়েছে? আধুনিক। ঠিক আছে। আধুনিক বাংলায় ম এর পর কণ্ঠধ্বনি, কণ্ঠবর্গীয় ধ্বনি থাকে। কণ্ঠবর্গীয় ধ্বনি কি থাকে? আচ্ছা, তো এখানে আমি থাকলে কণ্ঠধ্বনি বর্গীয়, এখানে একটু ইয়েছে থাকলে ম স্থানে উম না হয়ে কোনটি হয়? সেক্ষেত্রে তোমার মেন উত্তরটা যদি আমরা খেয়াল করি, উত্তর হবে কি? উত্তর হবে হলো 1900। উত্তর হবে হলো 1900। হয়েছে? ওকে, ডান। তারপরে দুটি সমবর্ণের, এটা দেখো, এটা কি সম্পূর্ণ কিন্তু বর্ণের পুরো অধ্যায়টা থেকে আসলে প্রশ্নটা করা হয়েছে। তুমি যদি খেয়াল করো বর্ণের যে পুরো টপিকটা, ঠিক আছে, পুরো টপিকটার উপর কিন্তু প্রশ্নটা করা হচ্ছে। তো এখানে স্বরধ্বনিতে প্রশ্ন করছে তারা কিন্তু প্রত্যেকটা টপিক থেকে ওই জায়গাটায় কি করছে, পর্যায়ক্রমে প্রশ্ন কিন্তু করা হচ্ছে। আর এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমার এখানে আর তেমন কিছু পড়তে হবে না। ঠিক আছে। বিষমীভবন, অপিনিহিত সব কিন্তু এখানে ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? উত্তর হবে বিষমীভবন। বলা হয় কি বিষমীভবন। চটকা এর আদিগণ কোনটি? তো এর আদিগণ কোনটি? তো এর আদিগণ হলো সমঝা। উত্তর হবে কি সমঝা। তারপরে এখানে আরো কিছু অপশন তুমি দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটু আবার চলে যাব, মেন বই থেকে আমরা একটু পড়ে নিব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের থাকে। তো এখানে সর্বপ্রথম তোমাকে প্রথমে মৌলিক স্বরধ্বনি কোনগুলো? তো মৌলিক স্বরধ্বনি এগুলো তোমাদের একটু ভালো করে মুখস্থ নিব। হর্ষই, এ, তারপর আ স্বর অ, ও, ওই, এগুলো। অনুনাসিক স্বরধ্বনি হলো এগুলো, তো একটু ভালো করে পড়বা। তারপর অর্ধ স্বরধ্বনি বলতে হবে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কতটি? 4টি। প্রশ্ন এটা থাকতে পারে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কতটি? সেক্ষেত্রে উত্তর হবে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হলো 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। এরপরে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। তো দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কাকে বলে? দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কাকে বলে? তো আমি তোমাকে বলছি যে দ্বিস্বরধ্বনি যেটা, যৌগিক স্বরধ্বনি কিন্তু সেটাই, যেটাই তোমার দ্বিস্বরধ্বনি সেটা কিন্তু আবার কি যৌগিক স্বরধ্বনি। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা প্রশ্নে খেয়াল করতাম, প্রশ্নে বলছিল যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কোনটি? যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কোনটি? সেক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তর ছিল ওই আর ও কিন্তু যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। ঠিক না? ওই আর ওই হলো কি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। আচ্ছা, এরপর তুমি যদি খেয়াল করো, বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারণ আছে, যেমন হইলো ওই আর ও। আচ্ছা, এছাড়াও এখানে কিছু বেশ প্রশ্ন আছে, তুমি এগুলো পড়তে পারো। আচ্ছা, তারপর হলো ব্যঞ্জন ধ্বনি। তারপরে তোমাদের কি ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি থেকে কি কি পড়বো? ব্যঞ্জন ধ্বনি থেকে প্রথম তোমাকে এই ছকটা পড়তে হবে, ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে হবে। যেমন এখানে তোমার কি উষ্ট্রধ্বনি কোনগুলো, দন্তধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, তালব্য ধ্বনি কোনগুলো, তারপর কণ্ঠধ্বনি কোনগুলো, কণ্ঠনালীয়
কি ব্যঞ্জন কোনগুলো। দেখো আমি যদি একটু ভালোভাবে বুঝাই, প থেকে ম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প ফ ব ভ ম এগুলোকে আমরা উষ্ট্রধ্বনি বলি। প ফ ব ভ ম এগুলোকে আমরা বলি কি উষ্ট্রধ্বনি। আর এই যে উষ্ট্রধ্বনিগুলো আছে এই উষ্ট্রধ্বনিগুলো কি তোমার মুখ বাক প্রত্যঙ্গ নিচে ঠোঁটের দিকে থাকে। নিচে কোথায় থাকে? নিচের ঠোঁট থাকে, আর উপরের ঠোঁট থাকে কি গণ্য বাক প্রত্যঙ্গ। ঠিক আছে, তাহলে নিচে উপরে ঠোঁট। তারপরে ত থেকে দন্তান্ন পর্যন্ত একে আমরা দন্ত ব্যঞ্জন বলি। এটা জিভের ডগায় এবং উপরের পাটির দাঁত থাকে। এই দন্ত ব্যঞ্জনকে আমরা অগ্রদন্ত বলে থাকি। এই দন্ত ব্যঞ্জনকে আমরা কি বলি? অগ্রদন্ত কিন্তু বলে থাকি। তারপরে দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জন বলতে এখানে মেনলি যেটা বোঝানো হচ্ছে, তো এখানে দেখো জিভের ডগা এবং কি দন্তমূল থাকে। ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এই ট ট ঠ ড ঢ মধ্যাহ্ন, এই সংখ্যাগুলোকে আমরা মধ্যাহ্ন ব্যঞ্জন বলি। এটা উচ্চারণ সময় জিভের ডগা এবং দন্তমূলীয় পিছনের উঁচু অংশ তোমার থাকে, যার কারণে এটাকে আমরা পশ্চাৎ মধ্যাহ্ন বলে থাকতে পারি। আচ্ছা, তালব্য ব্যঞ্জন। তালব্য বলতে বোঝানো হয় চ থেকে ইয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় তালব্য ব্যঞ্জন। এটাকে উচ্চারণ করার সময় জিভের সামনের অংশ এবং শক্ত তালু তোমার কি হয়ে থাকে। আর ক থেকে উম পর্যন্ত এটা হলো তোমার কি কণ্ঠ ব্যঞ্জন বা হলো কণ্ঠনালীয় ব্যঞ্জন। আবার এই হকেও কিন্তু কণ্ঠনালীয় ব্যঞ্জন ধরা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, তো এই সেম ওয়ার্ডগুলো এখানেও তোমাদের রয়েছে। উষ্ঠ ব্যঞ্জন হলো তোমার দ্বি উষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। উষ্ঠ ব্যঞ্জনকে আমরা দ্বি উষ্ঠ ধ্বনি নামেও পরিচিত আমাদের কাছে। তো উষ্ঠ ব্যঞ্জন হলো কোনগুলা? প ফ ব ভ ম, যেমনটা আমি বললাম যে প থেকে ম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলি উষ্ঠ ব্যঞ্জন। আচ্ছা, তারপর হলো দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন কি? ত থেকে শুরু করে ত থ দ ধ এই চারটি, ত থ দ ধ এই চারটিকে বলা হয় দন্ত ব্যঞ্জন। তারপর হলো দন্তমূলীয় ব্যঞ্জন। তারপর কি ল র ল তালব্য এই দন্তস্ব এগুলোকে বলা হয় কি তোমার দন্তমূলীয় ব্যঞ্জন। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে যে কোনগুলো কি, কারণ প্রশ্নে বলে দিবে নিচের কোনটি দন্তমূলীয় ব্যঞ্জন। দেখা যাচ্ছে এই র ল তোমার কি র ল ল এই তালব্য এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে আর বাকিগুলো কিন্তু দিবে না। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে কোনটা দন্তমূলীয় ব্যঞ্জন। তারপর মধ্যাহ্ন ব্যঞ্জন। মধ্যাহ্ন ব্যঞ্জন কোনটা? ট ঠ ঢ ঢ ই। তো এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে আমি একটু দেখাবো। তারপর হলো তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন হলো চ ছ বর্গী জ ঝ আর তালব্য তালব্য ব্যঞ্জন। আর কণ্ঠ ব্যঞ্জন হলো তোমার ক থেকে উম পর্যন্ত। আর যেমনটা আমি বললাম যে হকেও কিন্তু তোমার কি কণ্ঠনালীয় উদাহরণ ধরা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হলো স্পষ্ট ব্যঞ্জন হলো তোমার রয়েছে এগুলো, একটু ভালো করে দেখতে হবে স্পষ্ট ব্যঞ্জনগুলো কোনগুলো। তো নাসিক্য ব্যঞ্জন এগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি। তো আমরা এবার তোমাদেরকে একটু দেখাবো যে এখান থেকে প্রশ্নগুলো কেমন ভাবে থাকে। আর এখানে একটা বিষয় হলো ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এইভাবে আসলে কখনোই মুখস্থ করা সম্ভব না। মানে বলে এইভাবে কখনোই একটা লাইন মুখস্থ রাখা কিন্তু সম্ভব না। তবে আমি তোমাদের একটু শিখিয়ে দিই যে প্রথম যেই সংখ্যা আছে এটাকে আমরা অঘোষ বলি। সাপোজ ধরো আমি এখানে লিখছি, ঠিক আছে, এটা অঘোষ। তো তারপরটা আমরা এখানে ঘোষ দিচ্ছি, তো আমরা এখানে ঘোষ দিব। ঠিক আছে, এখানে ঘোষ। আর তারপরে হয় নাসিক্য, তারপর হয় নাসিক্য। ঠিক আছে, তো আমরা প্রথম যে ক খ পড়ি, ক আর খ হলো তোমার অঘোষ, আর গ আর ঘ হলো তোমার ঘোষ, আর লাস্টের ওয়ার্ড কি উম হইলো তোমার হলো কি নাসিক্য। সেম ক খ গ ঘ উম, তারপর হবে চ, চ আর ছ হইলো তোমার কি অঘোষ। তারপরে কি তোমার বর্গীয় জ এবং ঝ হইলো তোমার কি ঘোষ। আর তারপর হলো তোমার কি চ ছ বর্গীয় জ জ ইয়, ইয় হলো তোমার কি নাসিক্য। তো এইভাবে তুমি মনে রাখতে পারো। এইভাবে মনে না রেখে আমার মনে হয় এইভাবে মনে রাখলে তোমার আরো বেশি সুবিধা হবে যে ক খ অঘোষ, গ ঘ ঘোষ, নাসিক্য ব্যঞ্জন। প্রথম দুটো অঘোষ, পরের দুটো ঘোষ, লাস্টেরটা হলো নাসিক্য ব্যঞ্জন। তারপর যদি আমি বলি ট আর কি ঠ, এই ট আর ঠ হলো তোমার কি অঘোষ। আর এখানে ড আর ঢ হলো তোমার কি ড আর ঢ হলো তোমার ঘোষ। আর মধ্যাহ্ন হলো তোমার কি নাসিক্য। সেম ভাবে ত থ হইলো তোমার কি অঘোষ, দ আর ধ হইলো তোমার কি ঘোষ, আর লাস্টেরটা হলো দন্তান্ন হইলো তোমার কি নাসিক্য। এর মধ্যে আবার কথা আছে, এই প্রথম যেটা আছে এই প্রথমটাকে বলা হয় তোমার কি অল্প প্রাণ, অঘোষ ধ্বনির অল্প প্রাণ। সেম ভাবে দ্বিতীয়টাকে বলা হইলো মহাপ্রাণ, অল্প ধ্বনির মহাপ্রাণ। এই যে অল্প প্রাণ ব্যঞ্জন, মহাপ্রাণ ব্যঞ্জন। তাহলে কি প্রথম দুইটাকে বলা হয় অঘোষ ধ্বনি, প্রথমটাকে বলা হয় অল্প প্রাণ, প্রথমটাকে বলা হয়
অল্প প্রাণ, তারপরটাকে বলা হয় মহাপ্রাণ। ঠিক আছে, সেম ভাবে এটাকে বলা হয় অল্প প্রাণ, ঠিক আছে, আর এটাকে বলা হয় মহাপ্রাণ। এখন প্রশ্নটা কিভাবে থাকবে? প্রশ্নটা থাকবে নিচের কোনটি ঘোষধ্বনি, নিচের কোনটি অঘোষধ্বনি। এরকম প্রশ্ন আমি তোমাকে যদি একটা দেখাই, তোমাদের বই আছে দেখো, তো এখানে তুমি যদি খেয়াল করো প্রশ্নটা, এখানে 7 নম্বরটা, কোনগুলো ঘোষ ব্যঞ্জন, কোনগুলো ঘোষ ব্যঞ্জন। তো তুমি যদি খেয়াল করো ঘোষ কোনগুলা, ঘোষ হলো পরের গুলা, গ ঘ জ ঝ, মানে পরের দুইটা হলো তোমার কি ঘোষ। তো এখন প্রশ্ন হলে এর মধ্যে ঘোষ ব্যঞ্জন কোনটা? দেখো এখানে ব আর ভ আছে, ঠিক আছে, প ফ তাহলে অঘোষ, ব ভ হলো তোমার কি ঘোষ আছে। এটা কি ট ঠ আছে প্রথম দুইটা ঘোষ অঘোষ, চ ছ এটা প্রথম দুইটা অঘোষ, এটাতে প্রথম আর মাঝখানে একটা আছে, এখানে একটা অঘোষ একটা ঘোষ, তো এটা তো হবে না। তো এইটা হলো তোমার মেন উত্তর। তো প্রশ্ন কিন্তু এইভাবে থাকে, নিচের কোনটি অঘোষ ধ্বনি, নিচের কোনটি ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনির মহাপ্রাণ ব্যঞ্জনমণির এইরকম কিন্তু প্রশ্নগুলো থাকে। তো এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা যে টপিকটা শিখলাম সেই টপিকটার নাম কি ছিল? আচ্ছা, সেই টপিকটার নাম ছিল ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা চলো আমরা ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি এই দুইটা টপিক তোমাকে আগে বুঝিয়ে নিলাম, এবং এই দুইটা টপিকের উপরে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, তো আমরা শিখলাম হলো ব্যঞ্জন ধ্বনি আর হলো তোমার কি, আচ্ছা আমরা ওই জায়গায় চলে যাব ব্যঞ্জন ধ্বনিতে এবং হলো স্বরধ্বনিতে। আচ্ছা প্রথমে আমরা স্বরধ্বনিতে আসি, যেরকম আমরা দেখলাম বা স্বরধ্বনিতে কি ধরনের প্রশ্ন থাকে আমাদের জানা দরকার। তো আমরা এখান থেকে স্বরধ্বনির যে প্রশ্নগুলো আছে এখানে একটু যাব লাস্টের দিকে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন এখানে আসলে প্রত্যেকটা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য, সমস্যা নেই, যে প্রশ্ন কেমন আসে, বিগত সালের প্রশ্ন কেমন ছিল, তো সকল বিষয় এখানে বলেছে। উষ্টের মধ্যকার ফাঁকের, উষ্টের মধ্যকার ফাঁকের কম বেশি, উষ্টের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তো কত ভাগে ভাগ করা যায়, সেক্ষেত্রে প্রথম উত্তর হবে 2 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। তো আমরা যেমনটা ওখানে দেখলাম, তো সেই কিন্তু হিসাব যে উষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়। তারপরে বলতে প্রশ্ন, বাংলায় রি কে কি বলা যায় না, বাংলায় রি কে কি বলা যায় না। আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি অপশনগুলো দেখি, বাংলায় রি কে কি বলা যায় না, প্রথম অপশন আছে বাংলায় রি কে স্বরধ্বনি বলা যায় না, বাংলায় রি কে কি বলা যায় না, স্বরধ্বনি বলা যায় না। কারণ আমরা জানি যে তোমার কি স্বর স্বরিয়া হস্য দীর্ঘ হ্রস্ব দীর্ঘ ও তোমার রি এ ওই ও ও সবই কিন্তু স্বরধ্বনি, কিন্তু বাংলায় যে রি আছে সেই রি কে কিন্তু কি বলা যায় না, স্বরধ্বনি বলা যায় না, তাকে কিন্তু আমরা স্বরধ্বনি বলে না। আচ্ছা তারপরে অনুনাসিক্য, অনুনাসিক্য আমরা আশা করি পড়ছি, আমরা কিছুক্ষণ আগে কিন্তু মেন বই থেকে বললাম অনুনাসিক্য। অনুনাসিক্য স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে, অনুনাসিক্য স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে, সেক্ষেত্রে উত্তর হবে কোমল তালু। অনুনাসিক্য স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নেমে আসে, এবং প্রশ্নে আসছিল হলো দিনাজপুর বোর্ডে, দেখছো প্রশ্ন। তো এরকম কিন্তু প্রশ্ন থাকবে আগামীকাল, তোমরা কিন্তু এরকম প্রশ্ন পাবা, ঠিক আছে। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে নিচের কোনটি নেমে আসে, উত্তর হবে কোমল তালু। আচ্ছা তারপরে মূলা মূলো শিকা শিকে কোন স্বরজ্ঞাপক, এখানে এখানে এত মুছে গেছে যে বোঝা যাচ্ছে না। আচ্ছা এখানে বলছে স্বরগতির উদাহরণ, সেক্ষেত্রে উত্তর হবে প্রগত, উত্তর হবে কি প্রগত, ঠিক আছে। তো এখানে মেন উত্তর হলো প্রগত। আচ্ছা দেন আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। তাহলে প্রশ্নটা কি ছিল এখানে, মূলা, এখান থেকে মূলাকে করছিল মূলো, মূলাকে কি করছে তারা মূলো করছে। তো মূলাকে যখন মূলো করছে, তো এই প্রশ্ন হলো শিকাকে শিকে কোন স্বরজ্ঞাপক গতির উদাহরণ, উত্তর হবে প্রগত। আচ্ছা তার পরবর্তী প্রশ্নে আসে, মৌ বৌ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে। মৌ বৌ দেখো এখানে ঔকার আছে, আর ঠিক আছে, তাহলে ঔকার যখন আছে ঔকারের সন্ধি ভাঙ্গন কিন্তু আমরা এইমাত্র দেখলাম, ও প্লাস হস্য। আমি এইমাত্র যেমন তোমাকে এখানে মেন বই দেখালাম, আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি যেন তোমরা বুঝতে পারো বিষয়গুলো, ঠিক আছে। আমরা যদি এখানে পূর্বে দেখাই তোমাকে, এইমাত্র আমি দেখালাম কোথায় জানে, এই যে তোমাকে ওই সমান সমান ও প্লাস হস্যই, আর ও সমান সমান হলো ও প্লাস হস্য, তাহলে উত্তরটা হবে ও প্লাস হস্য। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে উত্তরটা দেবো কে, সেক্ষেত্রে আমরা দেবো যে ও প্লাস হস্য, ঠিক আছে। ও প্লাস হস্য হলো তোমার কি মৌ বানানে যেই ঔকার আছে সেটাকে ভাঙলা আমরা পাই, ঠিক আছে। ওকে ডান, তাহলে আমাদের এই প্রশ্নটা ক্লিয়ার। আচ্ছা তারপরে পরবর্তী প্রশ্ন, স্বরভক্তির অপর নাম কি, স্বরভক্তির অপর নাম হলো বিপকর্ষ, স্বরভক্তির অপর নাম কি
বিপকর্ষ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে স্বরভক্তির অপর নাম হলো বিপকর্ষ। প্রশ্নগুলো খুব ভালো করে মনে রাখবা, বিগত সালের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। যেহেতু আগামীকালই পরীক্ষা তোমাদের, তাই আসলে পিডিএফটাও আমি সলিড করতে পারিনি বা পিডিএফটাও কাজ করতে পারিনি, অনেকে পিডিএফ ক্রয় করছে। তো সব দিকে সময় দিতে গেলে পিডিএফটা এখন একটুখানি কাজ বাদ ছিল, বাট সময়ের অবহেলায় এইভাবেই তোমাদের ভিডিওটা উপস্থাপন করে দিচ্ছি, কেননা একান্তই সময় নাই আমাদের হাতে। নিচের কোন শব্দটির অর্ধস্বরধ্বনি রয়েছে? নিচের কোন শব্দটি অর্ধস্বরধ্বনি রয়েছে? আমরা কিন্তু এইমাত্র দেখলাম যে লাউ একটা কি অর্ধস্বরধ্বনি। ঠিক আছে, তার লাউ একটা কি অর্ধস্বরধ্বনি। তো এখানে আমরা অর্ধস্বরধ্বনি এইমাত্র বললাম, অর্ধস্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনিকে আমরা যৌগিক স্বরধ্বনিও কিন্তু বললাম। ঠিক আছে, আমরা যদি এইমাত্র এখানে তোমাকে দেখাই, এই যে অর্ধস্বরধ্বনি, ঠিক আছে, হস্যি হস্যু ও ও, এখানে কিন্তু এই স্বরধ্বনি ছিল, এই যে লাউ, এই লাউ কিন্তু একটি অর্ধস্বরধ্বনি ছিল। লাউ একটি কি, চাই, এগুলো কি ছিল, একটি অর্ধস্বরধ্বনি ছিল। সেক্ষেত্রে প্রশ্নটা কি? প্রশ্ন হলো নিচের কোন শব্দটির অর্ধস্বরধ্বনি রয়েছে? উত্তর হবে লাউ। আচ্ছা, তারপরে মোট কতটি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ রয়েছে? আমি এইমাত্র বললাম যে সংক্ষিপ্ত রূপ রয়েছে কোন জায়গায়। আমরা যদি আমাদের প্রশ্নটা খেয়াল করি, যে এটা উপরে থেকে করছে প্রশ্নটাকে, আসলে তারা এখান থেকে প্রশ্নগুলো গুছানো হয় নাই, যে সমস্যা হচ্ছে আজকে। এই যে এখানে দেখো, স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। কয়টি? 10টি। স্বরর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, তার মানে এখানে যে প্রশ্নের উত্তর হবে সেটা হবে 10টি। উত্তর হবে কয়টি? 10টি। স্বরবর্ণের টোটাল হলো 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এরপর বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি? বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি? সেক্ষেত্রে উত্তর হবে বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি? অর্ধস্বরধ্বনি কিন্তু 4টি। এই যে বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি 4টি। তো এখানে যেহেতু আমি আগেও বলছি যে এখানে, আচ্ছা, উত্তরটা গেল। তারপরে নিচের কোনটি, এখানে বুঝাই যাচ্ছে, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এখন মৌলিক স্বরধ্বনি তো আমরা চিনি নাকি? মৌলিক স্বরধ্বনি হলো স্বর এ। স্বর এ হলো তোমার মৌলিক স্বরধ্বনি। আর এই ওই ও এগুলো কিন্তু কি স্বরধ্বনি? এগুলো কিন্তু তোমাদের যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, এগুলো হলো তোমাদের কি স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, দেন আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন বিগত সালে অনেকবার আসছে। তো আরো ভালো হতো যদি আমি আরো একটু কাজ করে বা একটু হালকা একটু সময় পেতাম, আরো ভালোভাবে উপস্থাপন করা হয়তো বা যেত। বাংলা বর্ণমালায় দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কতটি? আমি কিন্তু এইমাত্র বললাম যে বাংলা স্বরধ্বনিতে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি বা কি যৌগিক স্বরধ্বনি, তো যৌগিক স্বরধ্বনির চিহ্ন কতটি? সেক্ষেত্রে আমরা এইমাত্র দেখছি যৌগিক স্বরধ্বনির যে বিষয়টা আছে সেটা হলো উত্তর হবে 2টি। ওটা হলো ওই আর ও, যেটাকে আমরা তোমার কি দ্বিগুণ স্বরধ্বনি বলে থাকি মনে হয়। এখানে আমি কোন জায়গায় দেখালাম তোমাদের, আসলে এই যে এখানে, এই দেখো কোথায় রে, এই যে এখানে। ঠিক আছে, এই যে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি, এটা হলো ওই আর ও, কয়টি? 2টি। ঠিক আছে, তো সেক্ষেত্রে উত্তর হবে কয়টি? আমাদের 2টি মেন উত্তর হবে। ঠিক আছে, ওকে। তার পরবর্তী প্রশ্ন আসে। তার পরবর্তী প্রশ্ন হলো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি টোটাল সংখ্যা হলো 25টি। ওই যে যেখানে নিচে আমি দেখালাম উষ্ট্র ধ্বনি, এই ধ্বনি, ওগুলা। তো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হলো 25টি। হয়েছে, ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটা হয়ে গেল। তার পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? জিভের সম্মুখ পশ্চাৎ অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? সেক্ষেত্রে উত্তর হবে হস্যি আর হস্য। তো আশা করি তুমি এই টপিকটার উপরে কি ধরনের প্রশ্ন আসবে সেই টপিকটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এরকম ভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। বাংলা ভাষায় কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? বাংলা ভাষায় কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? সেক্ষেত্রে উত্তর হবে স্বর অ। বাংলা ভাষায় স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। ঠিক আছে, আমি এটাই বললাম যে আকারিকার সবগুলো থাকলেও স্বরের কিন্তু কোনো আকারিকার কোনো কিছু নেই। তাহলে বাংলা ভাষায় কি স্বর এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তার পরবর্তী প্রশ্ন হলো মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু, মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা পরেরটা চলে যাই প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি কতটি? মৌলিক স্বরধ্বনি কতটি? তো মৌলিক স্বরধ্বনি কতগুলো? মৌলিক স্বরধ্বনি হলো 7টি।
মৌলিক টোটাল স্বরধ্বনি হলো 11টি, তবে মৌলিক স্বরধ্বনি হলো কয়টি? 7টি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে বর্ণমালায় কতটি যৌগিক স্বরধ্বনি রয়েছে? বর্ণমালায় টোটাল যৌগিক স্বরধ্বনি আছে 25টি। বর্ণমালায় কতটি যৌগিক স্বরধ্বনি আছে? টোটাল যৌগিক স্বরধ্বনি আছে হলো 25টি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? অর্ধ স্বরধ্বনির উদাহরণ হলো হর্ষে ই। অর্ধ স্বরধ্বনি কোনগুলা? হর্ষে ই। তো তোমরা এই যে প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, এই প্রশ্নগুলো আসলে প্রচুর অ্যানালাইসিস করে বিগত সালের প্রশ্নগুলো সবচেয়ে বেশি উপস্থাপনা করা হয়েছে, কেননা এই প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হর্ষে আর হুস্য এর স্থলে ওই হওয়াকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে হলো তোমার কি? ক নাম্বারটা। অর্থাৎ আমরা যদি উত্তরটা খেয়াল করি, উত্তর হবে বৃদ্ধি। উত্তর হবে কি হলো? বৃদ্ধি হওয়া। এই জিনিসটাকে আমরা বলি হলো বৃদ্ধি হওয়া। আচ্ছা, তো এরপরে চলে যাবো আমরা আবার মেন বই একটু যাবো, আবার টপিকগুলো পড়বো। তো এভাবে যে প্রশ্ন, এই অধ্যায় থেকে এরকম প্রশ্নই আসে। তো তোমার কাছে যেমনটা মনে হলো জটিল, মনে হলো জটিল, সহজ মনে হলো সহজ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, তো আমরা এটা শিখছি। তো এরপর হলো বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণ হলো বাংলা ভাষায় কতটি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য এখানে কি বাংলা ভাষায় টোটাল হলো 37টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য 50টি মূল বর্ণ রয়েছে। তাহলে বাংলা ভাষায় টোটাল মূল ধ্বনি হলো 37টি, আর বর্ণমালা হলো কয়টি? 50টি। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, বাট আই হোপ যে অতটা কাজে লাগবে না তোমাদের। তো আমি এটাকে স্কিপ করবো। তবে এই জিনিসটা বলবো, তোমার কি মানে তোমার কি এই বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, এটা ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, ইওর কোনো নিজস্ব কোনো ধ্বনি নেই, এই কথাটা ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর প্রশ্ন থাকে শৃগাল এর সঠিক উচ্চারণ কি? এটা দেওয়া থাকে, বলা হয় শৃগালের সঠিক উচ্চারণ কি? সেক্ষেত্রে উত্তর হবে হলো এটা। শৃগালের সঠিক উচ্চারণ হলো এটা। ঠিক আছে। আচ্ছা, তো এই আমার গেল তো প্রথম প্রশ্ন। তারপর হলো পদ ও শব্দের গঠন। তো ক্রিয়া প্রকৃতির অন্য নাম হলো কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে হলো ক্রিয়া প্রকৃতির অন্য নাম হলো ধাতু। ক্রিয়া প্রকৃতির অন্য নাম হলো ধাতু। তারপর হলো উপসর্গ। তো প্রশ্ন থাকে যেসব শব্দাংশে শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? উত্তর হবে উপসর্গ। কোনো কিছুর কোনো শব্দের পূর্বে বা কোনো শব্দের পূর্বে অন্য কোনো শব্দ বসে যদি নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় উপসর্গ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে অর্থবোধকতা কিন্তু তার রয়েছে। তারপর আসে হলো প্রত্যয়। এটা হলো যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে, তো আগে বসলে উপসর্গ, পরে বসলে নতুন শব্দ গঠন করলে তাকে বলা হয় প্রত্যয়। তাহলে বিষয়টা কি হলো? কোনো কিছু যদি আগে বসে তাহলে উপসর্গ, আর কোনো কিছু যদি পরে বসে তাহলে সেটা হলো প্রত্যয়। তো এখানে একটু ভালো করে এই বিষয়গুলো দেখবা। তো শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদ পরিণত হওয়ার সময় পদের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। তো প্রশ্ন থাকতে পারে লগ্নক কি? তো এখানে থাকবে পদে পরিণত হওয়ার সময় শব্দের কিছু অংশের সঙ্গে যুক্ত হয়, এগুলোকে কি বলে? উত্তর হবে লগ্নক। আরেকবার প্রশ্ন থাকতে পারে লগ্নক কত প্রকার? তো উত্তর হবে লগ্নক 4 প্রকার। লগ্নক কত প্রকার? 4 প্রকার। তার মধ্যে বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বলক। খুব আসে প্রশ্নে, এই বলক সম্পর্কিত প্রশ্ন তুমি প্রচুর পাবা, মানে অভাব নাই। তো বলা হয়েছে ক্রিয়ার কাল নির্দেশনের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। তাহলে বিভক্তি, এখানে প্রশ্নটা এইভাবে তো থাকবে না যে বিভক্তি কাকে বলে, তো পুরোটাই দেওয়া থাকবে, শুধু বলবে যে একে কি বলে। সেখানে প্রশ্নে দিয়ে দিবে বিভক্তি, নির্দেশক, বচন, বলক। তো সেক্ষেত্রে তুমি কনফিউশন হয়ে যাবে। তো ক্রিয়ার কাল নির্দেশনের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বলা হয় বিভক্তি। বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি, কৃষকদের পদের শব্দাংশ হলো কারক বিভক্তির উদাহরণ। তারপর হলো নির্দেশক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদটি নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। লোকটি বা ভালো টুকু পদের টি বা টুকু হলো নির্দেশক। এরপর বচন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। যেমন ছেলেরা বা বইগুলো, পদের রা বা গুলো হলো কি? বচন। ঠিক আছে, এখানে এগুলো দ্বারা বেশি বোঝানো হচ্ছে। তারপর আসি বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যকে জোরালো হয় সেগুলোকে বলক বলে। প্রশ্ন এরকম থাকতে পারে যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে, ঠিক আছে, তো বাক্যকে জোরালো করে তাকে কি বলে? সেক্ষেত্রে হবে বলক। আর এই বলকটা সবচেয়ে বেশি পরিমাণে আসে।
এই বলকটাকে সবচেয়ে দেখো তখনই এখানে প্রশ্ন থাকবে এখানে এই হর্ষই কি করে সেক্ষেত্রে উত্তর হবে এটা হলো বলকের উদাহরণ। আচ্ছা তারপরে তো আমরা যদি একটু নিচের দিকে আসি তো আমরা এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেল। এরপর হলো উপসর্গ দিয়ে শব্দ গঠন। আপাতত আমি এই পিডিএফ থেকে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি না, কেননা দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এখানে প্রচুর প্রশ্ন আছে, বিগত সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেখো রেডি করা হয়েছে। বাট যেহেতু এখনো পিডিএফটা কন্টিনিউ করা না, হয়তো আমাদের আধা ঘন্টার মধ্যে পিডিএফটার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আমি তখন তোমাদের এই বিষয়টা আরো ভালোভাবে দেখাই দেবো। আচ্ছা, আর যদি পিডিএফ নিতে চাও কমেন্ট সেকশনে যাবা অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, প্রশ্ন হলো যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থের দোতনা কি তৈরি করার ক্ষমতা আছে। তো এভাবে বলা হয় যে উপসর্গের নিজস্ব অর্থ না থাকলেও অর্থবোধকতা রয়েছে, ঠিক আছে? বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। প্রশ্ন থাকতে পারে বাংলা ভাষায় কতগুলো কি উপসর্গ রয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে অর্ধ শতাধিক উপসর্গ কি বাংলা ভাষায় রয়েছে। তারপর এখানে তোমার কিছু উপসর্গের এক্সাম্পল গুলো দেওয়া আছে, খুব সুন্দর করে মুখস্থ করে নিবা। এগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটা না একটা নৈবিত্তিক তোমরা 100% প্রশ্ন কম পাবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো প্রত্যয় দিয়ে শব্দ গঠন। তো শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। সেগুলো কি বলে? প্রত্যয়। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদিত প্রত্যয় বলে। যে সকল প্রত্যয়কে শব্দের পরে যুক্ত হয় তাকে বলা হয় তদিত প্রত্যয়। যেমন হলো বাঘা ও দৈনিক কি ইকুয়াল, এটা হলো তদিত প্রত্যয়। এই বাঘা আর হলো দৈনিক হলো তদিত প্রত্যয়। তারপরে যদি খেয়াল করে এখানে বলছে ধাতুর পরে যেসব শব্দ যুক্ত হয় সেগুলোকে কীট প্রত্যয় বলে। যেমন দোলনা, কর্তব্য, এগুলো হলো কীট প্রত্যয়, ঠিক আছে? এই উদাহরণগুলো ভালো করে মনে রাখবা আর বিষয়গুলো মনে রাখবা। আচ্ছা, প্রত্যয়েরও নিজস্ব কোনো অর্থ নেই। যেমন উপসর্গের নিজস্ব কোনো অর্থ ছিল না, প্রত্যয়ের নিজস্ব অপশন নেই। তো প্রত্যয় বেশি পড়তে হবে না, কিছু প্রত্যয় বলবে। শৈশব, জয়, যে শিশু প্লাস স্বর ইকুয়াল শৈশব, এটা হলো তদিত প্রত্যয়। জি প্লাস স্বর ইকুয়াল জয়, এটা হলো কীট প্রত্যয়। তারপর হলো দোলনা, খেলনা, দর্শনীয়। এরপর তোমাদের পড়তে হবে হলো, যদি আমরা খেয়াল করি এই কটা পড়ে নিলে মোটামুটি হয়ে যাবে যে এগুলো কি প্রত্যয় কোনগুলা। তো শিশু প্লাস স্বর ইকুয়াল শৈশব, এটা হলো তোমার তদিত প্রত্যয়। জি প্লাস স্বর ইকুয়াল জয়, এটা হলো কীট প্রত্যয়। তারপর দুল প্লাস অনাইকাল দুলনা, এটা হলো তোমার দোলনা হলো তোমার কীট প্রত্যয়। খেল প্লাস অনাইকাল খেলনা, এটা হলো তোমার কীট প্রত্যয়। তো এগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপর দৃশ্য প্লাস অনিয়িকাল দর্শনীয়, এটা হলো তোমার কীট প্রত্যয়। ম্যাক্সিমাম যেহেতু কীট প্রত্যয়, যদি কোনো কারণবশত এমসিকিউ তো ভুলে যাও সেক্ষেত্রে কীট প্রত্যয় অপশনে মারলে কিন্তু 100% উত্তর সঠিক হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা যদি আসি, তো এর পরবর্তী বিষয় হলো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম হলো সমাস। একে বলা হয় কি? সমাস। সমাস মূলত 4 প্রকার। সমাস মূলত কয় প্রকার? সমাস মূলত 4 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারক সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। এখন প্রশ্নে থাকতে পারে যে সোনা রূপার দাম বেড়ে গেছে, এখানে সোনা রূপা কি সমাস? সোনা রূপার দাম বেড়ে গেছে, এখানে সোনা রূপা কি সমাস? সেখানে উত্তর হবে কি? দন্ত সমাস। এখানে সোনা রূপা হলো দন্ত সমাস। দন্ত সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সামান্য প্রাধান্য থাকে, যেমন সোনা রূপা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো কিছু এক্সাম্পল আছে, বাট এই এক্সাম্পলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখাচ্ছি। এখানে মা ও বাবা ইকুয়াল মা বাবা, স্বর্গ নরক ইকুয়াল স্বর্গ নর্গ। তো এই যে বিষয়গুলো আছে, দুইটাই জিনিসে দেওয়া থাকলে সেটাকে আমরা বলতে পারি দন্ত সমাস। আচ্ছা, কিছু দন্ত সমাসের পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দন্ত সমাসের নাম হলো অলোক দন্ত সমাস। তো এটা প্রশ্ন থাকতে পারে যে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে, এই ধরনের সমাসকে কি বলা হয়? তো উত্তর হবে কি? অলোক দন্ত সমাস। যেমন হাত ও কলমে ইকুয়াল হাতে কলমে, চলনে ও বলনে ইকুয়াল চলনে বলনে, ঠিক আছে? তো এখানেও কিছু এক্সাম্পল আছে, দেখে নেবা। তারপর কর্মধায়ক সমাস। যেমন প্রশ্ন থাকবে গোলাপ নামের ফুল ইকুয়াল গোলাপ ফুল, অথবা গোলাপ ফুল কোন ধরনের সমাস? গোলাপ ফুল কোন ধরনের সমাস? সেক্ষেত্রে উত্তর হবে গোলাপ ফুল হলো একটি কর্মধায়ক সমাস। গোলাপ ফুল কোন ধরনের সমাস?
কর্মধারক সমাস। শুধু যে গোলাপ ফুল থাকতে পারে এরকমও নয়, তোমাদের কিন্তু আরো এক্সাম্পল থাকতে পারে, বাট গোলাপ ফুল ইজ মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো কর্মধারক সমাস কাকে বলে? যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারক সমাস বলে। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? কর্মধারক সমাস বলে। যেমন গোলাপের নামের ফুল ইকাল গোলাপ ফুল, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও তোমাকে পড়তে হবে হলো দ্বিগু কর্মধারক সমাস, যেমন হলো 3 ফলের সমাহার ইকাল ত্রিফল, অথবা 4 রাস্তার মিলন ইকাল চৌরাস্তা। অর্থাৎ ত্রিফল বা চৌরাস্তা, ত্রিফল বা চৌরাস্তা কোন সমাস? উত্তর হবে দ্বিগু কর্মধারক সমাস। ত্রিফল বা চৌরাস্তা হলো কোন সমাস? উত্তর হবে দ্বিগু কর্মধারক সমাস। আচ্ছা, তারপর হলো ঘরে আশ্রিত জামাই ইকাল ঘর জামাই, বিজয় নির্দেশক পতাকা বিজয় পতাকা। অর্থাৎ ঘর জামাই বা বিজয় পতাকা কোন ধরনের সমাস? সেক্ষেত্রে উত্তর হবে মধ্যপদ লোভী কর্মধারক সমাস, ঠিক আছে। আচ্ছা, তারপর থাকতে পারে কাজলের মতো কালো ইকাল কাজল কালো, অথবা শস্যের মতো ব্যস্ত ইকাল শস্য ব্যস্ত। এটা কোন ধরনের সমাস? উত্তর হবে উপমান কর্মধারক সমাস। এটা হলো উপমান কর্মধারক সমাস। পুরুষ সিংহের ন্যায় ইকাল সিংহ পুরুষ, তো এটা কোন ধরনের সমাস? সিংহ পুরুষ কোন ধরনের সমাস? উত্তর হবে উপমিত কর্মধারক সমাস। আখি পদ্মের ন্যায় তো কোন সমাস? পদ্ম আখি, উত্তর হবে পদ্ম আখি হলো উপমিত কর্মধারক সমাস। তারপর মুখ চন্দ্রের ন্যায় ইকাল চন্দ্রমুখ, এটা কোন ধরনের সমাস? উপমিত কর্মধারক সমাস। এরপর বিষাদ রূপ সিন্ধু ইকাল বিষাদ সিন্ধু, এটা কোন সমাস? উত্তর হবে রূপক কর্মধারক সমাস। মন রূপ মাঝি ইকাল মন মাঝি, এটা কোন সমাস? রূপক কর্মধারক সমাস। এরপর আসবে তৎপুরুষ সমাস। এরপর কি? তৎপুরুষ সমাস। সমাসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম হলো তৎপুরুষ সমাস। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণের মধ্যে ধান ক্ষেত, এটা গুরুত্বপূর্ণ। অকাল মৃত্যু, তো এই দুটাকে তোমার কি বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকিগুলো তোমাদের মোটামুটি পড়তে হবে। তারপর হলো বহুব্রীতি সমাস। তো বহুব্রীতি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীতি সমাস বলে। যেমন ভাত ও কি বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠান ইকাল বউ ভাত, লাঠিতে লাঠিতে যুদ্ধ লাঠালাঠি, এগুলো হলো বহুব্রীতি সমাস। এছাড়াও তোমাকে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, তারপরে এখানে ঘ, উম, চ, এগুলো সবগুলো ভালোভাবে ক্লিয়ারলি রাখতে হবে এবং ক্লিয়ারলি পড়তে হবে। আচ্ছা, তো আমরা চলে যাবো পরবর্তী টপিক তোমাদের সন্ধি। আর পরবর্তী টপিক সন্ধি। সন্ধিতে তোমাদের এখানে কিছু এক্সাম্পল আছে, বিশেষ করে যে অতি প্লাস কি ইন্দ্রিয় ইকুয়াল অতীন্দ্রিয়, পরি প্লাস ইচ্ছা ইকুয়াল পরীক্ষা। তো এরকম কিন্তু সঠিক আসে যে পরীক্ষার সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? পরীক্ষা এর সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? শুভেচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? তারপর আশাতীত এর সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? তো তোমাকে এই যে ভাঙ্গা জিনিসটা মনে হবে। নায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নই প্লাস ও ইকুয়াল নায়ক। নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি? নো প্লাস ইকুয়াল নাবিক। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এখানে টোটাল 16টা সূত্র আছে, 16টাই ভালো করে মনে রাখবা। প্রত্যেকটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করো যে বিগত সালের তোমার কি সব প্রশ্ন পড়ে ফেলবা, 5000 10,000 পড়ে ফেলবা, তাও তুমি 2টা কমন পাবে কিনা সন্দেহ আছে, যদি মেন বইয়ের বিষয়গুলো ভালোভাবে না পারা থাকে। মনে রাখবা যে সবসময় যে প্রশ্নগুলো তোমাদের থাকে এই প্রশ্নগুলো কিন্তু মেন বই থাকে। তো এই প্রশ্নগুলো যদি মেন বই থেকে তুমি পড়ো তাহলে আর কখনো তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন থাকে, নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি কোনটি? নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি? প্রশ্নটা আবার উল্টাভাবে থাকে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? তাহলে স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি সম্পর্কিত ভালোভাবে মনে রাখতে হবে। এই প্রশ্নটা 100% থাকবে যে নিচের কোনটি সিদ্ধ স্বরধ্বনি বা নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, প্রশ্ন হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন স্বরসন্ধি তো কোনটা? কুলটা, গবাক্ষ। এই কুলটা ও গবাক্ষ হলো নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি। প্রয়োজন মুখস্থ রাখো যে কি কুলটা ও গবাক্ষ হলো নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি। কুলটা ও গবাক্ষ হলো নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি। এই জিনিসটা মুখস্থ রাখবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বিগত সালে প্রত্যেকবার বোর্ডে আসছে, প্রত্যেকবার, মানে একবার দুইবার হলে হয় যে একবার দুইবার মিসিং হয়েছে, কিন্তু প্রত্যেকটা সালে যদি এই প্রশ্নগুলো আসে তার মানে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই সেম প্রশ্ন আরেকটা থাকে যে এটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা? সেক্ষেত্রে ধরবে গোষ্পদ, তারপর হলো একাদশ, বৃহস্পতি। তো গোষ্পদ, একাদশ, বৃহস্পতি এগুলো হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাহলে এই দুটো জিনিস মনে রাখবা, নিপাতনের সিদ্ধ স্বরধ্বনি আর নিপাতনের সিদ্ধ কে ব্যঞ্জন সন্ধি কোনগুলো, এগুলো ক্লিয়ারলি মনে রাখতে হবে।
তো বিসর্গের ব্যবহার প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তবে মনো প্লাস কষ্ট ইকুয়াল মনোকষ্ট, অত্ত প্লাস পতন ইকুয়াল অত্তপতন, বয়স প্লাস সিদ্ধি ইকুয়াল বয়সন্ধি, মনো প্লাস যোগ ইকুয়াল মনোযোগ, এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে আমি বিগত সালে সবচেয়ে বেশিবার প্রশ্নে দেখেছি। এছাড়াও বাকিগুলো যে গুরুত্বপূর্ণ না, অনুসর্গের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, যার জন্য পুরোটার উপরে লাইন টানা আছে যে প্রত্যেকটা উদাহরণই ভালো করে পড়তে হবে, বাট এই তিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো এই তো মোটামুটি এই টপিকটাও শেষ। তারপর হলো শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব থেকে যেই জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, প্রথম হলো শব্দদ্বিত্ব কত প্রকার? উত্তর হবে শব্দদ্বিত্ব 3 প্রকার: অনুকারদ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। এবার অনুকারদ্বিত্বর যে বিষয়টা আছে ভালো করে পড়তে হবে তোমাকে, প্রত্যেকটা টপিক, যে অনুকারদ্বিত্ব কাকে বলে, অনুকারদ্বিত্বের কোনগুলো রয়েছে। তারপর অনুকারদ্বিত্বে অনেক সময় কি স্বরে পরিবর্তন ঘটে, যেমন এইগুলো সব রয়েছে: আড়াআড়ি, খোঁচাখুচি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেলাঠেলি, তাড়াতাড়ি, দলাদল, কি এগুলো সব কিন্তু আছে। তারপর কি ধনাত্মক দ্বিত্ব তোমাকে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়তে হবে। এই ধনাত্মক দ্বিত্বটা সবচেয়ে বেশি পরিমাণ আসে। এটা আমি টং টুং টুং, এটা আমি বেশিবার বলে দিছি, টুং টুং চুং চুং, এই ধরনের বিষয়গুলো তোমাদের কিন্তু থাকে, এগুলোকে বলা হয় ধনাত্মক দ্বিত্ব শব্দ। প্রশ্ন থাকবে নিচের কোনটি ধনাত্মক দ্বিত্ব শব্দ, অথবা একটা দিল টং টং, টং টং নিচের কি, সেক্ষেত্রে ধনাত্মক দ্বিত্ব, ঋণাত্মক দ্বিত্ব, অনেক অপশন থাকবে, দ্বিত্ব, ঠিক আছে? তো এরকম বুঝতে হবে। তো ম্যাক্সিমাম এই প্রশ্নটা থাকে নিচের কোনটি ধনাত্মক দ্বিত্ব শব্দ, সেক্ষেত্রে তোমাকে এই কটা মনে রাখতে হবে, বিশেষ করে এই যে এই কটা মনে রাখতে হবে। এই তিনটার একটু পরিবর্তনটা বেশি, যেমন পটাপট, এই পটাপটকে বেশি দেখা যায়, তো এই পটাপটটা ভালো করে মনে রাখবা, যে এগুলো সব ধনাত্মক দ্বিত্বের শব্দ। এই কটা এক্সাম্পল আছে, সবকটা এক্সাম্পল ভালো করে মনে রাখবা। আচ্ছা, তারপর পুনরাবৃত্তি দ্বিত্ব। এখান থেকে এই লাইনটা পড়বা: বিভক্তিহীন পুনরাবৃত্ত, ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, উরু উরু, গরম গরম, হাই হাই, এগুলো হলো কি পুনরাবৃত্ত দ্বিত্ব। একই জিনিস ডাবল আছে। আবার কথায় কথায়, মাজার মাজার, ঝাঁকে ঝাঁকে, চোখে চোখে, মনে মনে, সুরে সুরে, পথে পথে, এগুলো সবই হলো পুনরাবৃত্ত দ্বিত্ব, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে তোমার নরবাচক ও নারীবাচক শব্দ। নরবাচক ও নারীবাচক শব্দ থেকে তোমাদের মূলত এটা পড়তে হবে। নিত্য নরবাচক উদাহরণের ক্ষেত্রে কৃতদার, অকৃতদার, এটার কিন্তু কোনো নারীবাচক কোনো শব্দ নাই, কৃতদার ও অকৃতদার। তো এটা হলো নিত্য নরবাচক শব্দ। আবার প্রশ্ন থাকে নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ, এই জিনিসটা বেশি থাকে। সতীন ও বিধবা এই দুইটা ওয়ার্ডের কোনো পুরুষবাচক শব্দ নাই, তাই সতীন আর বিধবা এই দুইটা ওয়ার্ড হলো একটি নিত্য নারীবাচক শব্দ। নিত্য বলতে বোঝায় যে ওর কোনো অপোজিট অপশন বা অপর লিঙ্গ নাই। যেমন নিত্য নারীবাচক মানে এর কোনো পুরুষবাচক কোনো শব্দ নাই। নিত্য নারীবাচক উদাহরণ হলো সতীন আর বিধবা, এই দুটো ওয়ার্ডের তোমার কি নেই, পুরুষবাচক কোনো শব্দ নাই, ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যাবাচক শব্দ এটা তোমাদের আউট অফ সিলেবাস, তো এটা তোমাদের পড়ার প্রয়োজন নাই, যেহেতু সিলেবাসের বাইরে। আমি তো তোমাদের সিলেবাসটা নিব, অনেকক্ষণ আগে সিলেবাসটা কন্টিনিউ করছিলাম, তো সিলেবাসটা এখানে বলে গেছে। তোমাদের জন্য আসলে প্রচুর পিডিএফ তৈরি করা হয়, যে পিডিএফগুলো আসলে আমরা দিই তোমাদের সবসময়। তো আমরা বাংলা দ্বিতীয় পথে তোমাদের একটু এখানে চলে আসবো। আচ্ছা, তো আমরা পড়াচ্ছিলাম তোমাদের কোন টপিকটা, টপিকটার নাম নিয়ে দেখবো এখানে একটু। টপিক নাম হলো শব্দের শ্রেণী বিভাগ। আমরা দেখি যে শব্দের শ্রেণী বিভাগ আছে, তো যেমনটা আমি বললাম যে ওখানে ওইটা নেই, তো ওইটা বাদ দিলাম। শব্দের শ্রেণী বিভাগ যদি আমরা একটু ভালো করে পড়ি, তো শব্দের শ্রেণী বিভাগ থেকে তোমাকে যে বিষয়গুলো পড়তে হবে, প্রথম পড়তে হবে তৎসম শব্দ। প্রশ্ন থাকে যে নিচের কোনটি তৎসম শব্দ, বিশেষ করে তোমাকে পড়তে হবে পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এগুলো হলো তৎসম শব্দ। এগুলো কি সম শব্দ? তৎসম শব্দ। তারপরে তোমার কি তদ্ভব শব্দ, কোনটা তদ্ভব শব্দ? হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, ঘোড়া, সাপ, এগুলো সবই হলো তোমার কি, এগুলো সবই তোমার তদ্ভব শব্দ, মনে রাখতে হবে। দেশি শব্দ কোনগুলা? কুড়ি, পেট, চুলা, কুলা, ঢাপ, ঢোকর, ঢেকি, এগুলো সব করে কি শব্দ? এগুলো হলো তোমার সব করে হলো দেশি শব্দ। তারপর আসে বিদেশি শব্দ। তোমার বিদেশি শব্দ কোনগুলো? এই যে শব্দগুলো রয়েছে আরবি, ফার্সি, এগুলো যা আছে সবই হলো তোমার কি শব্দ? বিদেশি শব্দ। তার মধ্যে প্রশ্ন আসতে পারে আদালত কোন শব্দ? আদালত হলো আরবি শব্দ। সেম এই প্রশ্নটা আমি অনেকবার দেখছি, আদালত কোন শব্দ। তো এরকম তোমরা দেখবা নামাজ কোন শব্দ, ঠিক আছে? তারপর আলমারি কোন শব্দ, ঠিক আছে? তারপর রেস্তোরাঁ কোন শব্দ। তো এখানে ভালো করে আমি এই বিষয়ে আদালত, তারপরে এখান থেকে আমি দেখছি হলো তোমার কি এখানে যদি খেয়াল করে আলমারিটা আমি বেশিবার বোর্ডে দেখছি। তারপরে এখান থেকে যদি আমি বলি, এখান থেকে আমি হাসপাতালটা দেখেছি মোটামুটি। তারপরে এই জায়গা থেকে যদি বলি, এখান থেকে আমি দেখছি হলো আলমারি দেখা হয়েছে। তারপরে এখান থেকে যদি বলো, তো প্রত্যেকটা রেস্তোরাঁ আছে দেখো। তো আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা ইয়েতে বোর্ডের প্রশ্নগুলো দেখা যায়,
বোর্ডে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। তো তোমরা একটু কষ্ট করে সবগুলো মুখস্থ রাখবা। যে আরবি শব্দ এই যে তোমার কি হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, তারিখ, হালুয়া, এগুলো সব হলো আরবি শব্দ। ফার্সি শব্দগুলো কোনগুলো? খোদা, দখত, নামাজ, রোজা, চশম, তারপর চশমা, তোষক, দোকান, কারখানা, আলমারি, তারপর জানোয়ার, এগুলো সবই হলো তোমার কি ফার্সি শব্দ। ইংরেজি শব্দ হলো টেবিল, টিয়ার, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বক্স, তারপর হলো কি বোতল, এগুলো সব হলো ইংরেজি শব্দ। পর্তুগিজ শব্দের মধ্যে রয়েছে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি সব হলো পর্তুগিজ শব্দ। ফার্সি শব্দের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রেস্তোরাঁ, এটা বেশি পরিমাণ বোর্ডে আসে। তারপরে কুপন, ডিপো, রেস্তোরাঁ, আপেল, তারপর কি কার্তুজ, এগুলো সবই হলো ফার্সি শব্দ। আসবে এখান থেকে তুমি একটা গ্যারান্টি রেখে রাখো, এখান থেকে একটা এমসিকিউ তুমি 100% পাবা, এটা নিঃসন্দেহে তুমি থাকতে পারো, পাবা, মানে কোনো মিস নাই। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই টপিকটা শেষ। তারপর হলো বিশেষ্য। বিশেষ্য বলতে আমরা জানি যে বিশেষ্য মানে হলো নাম, মানুষের নামকে বোঝানো হয় বিশেষ্য। তো বিশেষ্য কয় প্রকার? প্রশ্ন এরকম থাকে যে বিশেষ্য কত প্রকার, সেক্ষেত্রে উত্তর হয় বিশেষ্য সাধারণত 6 প্রকার। বিশেষ্য প্রধানত নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, তারপর কি বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য, আর হলো ক্রিয়া বিশেষ্য। নাম বিশেষ্যের মধ্যে রয়েছে ব্যক্তির নাম বোঝায়, স্থানের নাম বোঝায়, কাল নাম বোঝায়, তারপর হলো তোমার কি সৃষ্টি নাম বোঝায়, এগুলো সব হলো নাম বিশেষ্যের আওতায়। এখন থাকলো গীতাঞ্জলি কি? উত্তর হবে নাম বিশেষ্য। তারপর হলো জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য বলতে ওই ধরনের জাতি বলতে যেমন মানুষ, গরু, পাশে, এগুলো সব আছে, এগুলো কি জাতি বিশেষ্য। যদি এগুলো আমরা ইম্পর্টেন্টলি লিখি নেই, কিন্তু ক্রিয়া বিশেষ্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ক্রিয়া বিশেষ্যটা প্রশ্নে বেশি পড়ে থাকে। যেমন ভোজন ওয়ার্ডটা বেশি দেখি আমরা, তো ভোজন কোন শব্দ? উত্তর হবে ক্রিয়া বিশেষ্য শব্দ। আচ্ছা, তো আমাদের এটাকে বিশেষ্য গেল। তারপর হলো সর্বনাম। তো প্রশ্ন থাকে যে সর্বনাম কত প্রকার? সর্বনাম কত প্রকার? উত্তর হবে সর্বনামকে নিচের 9টি শ্রেণীতে ভাগ করে। সর্বনাম কত প্রকার? সর্বনাম হলো 9 প্রকার। তার মধ্যে আত্মবাচক সর্বনামটা বেশি গুরুত্বপূর্ণ, যেরকম নিজ। নিজ কি? নিজ, স্বয়ং। বলা হয় যে স্বয়ং নিচের কোনটি, বা আত্মবাচক সর্বনাম নিচের কোনটি, সেক্ষেত্রে নিজ বা স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম পদ। তারপর নির্দেশক সর্বনাম নিচের কোনটি? উত্তর হয় এ, ই, তোমার কি এরা, ইনি, এগুলো, তারপর কি ও, ওই, ওরা, উনি, এরা, ঠিক আছে। তারপর প্রশ্ন থাকে সাপেক্ষ সর্বনাম কেমন? যেমন হলো যেমন তেমন, যারা, তারা, সে, যে, ঠিক আছে, এগুলো তোমার কি সাপেক্ষ সর্বনাম। প্রশ্নে এরকম থাকবে যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন কি? উত্তর হবে সাপেক্ষ সর্বনাম। তারপর থাকে হলো তোমার কি সকল বাচক সর্বনাম কোনটি? যদিও তুলনামূলক কম থাকে, সবাই, সকলে, তোমার কি সকলকে, তো এগুলো কি তুলনামূলক থাকে। আচ্ছা, এরপরে বিশেষণ। এরপর তোমার কি যদি আমি এখানে দেখি, আচ্ছা বিশেষণ, বিশেষণ। তো বিশেষণ থেকে তুমি যে যে জিনিসগুলো পড়বা, এখানে প্রথমে তোমার বিশেষণ থেকে তেমন কিছু পড়ার দরকার নেই, জাস্ট লাস্ট লাইনটা পড়ে নেবে বিশেষণের। যে বিধেয় বিশেষণ হলো কি বাক্যে বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেগুলোকে বিধেয় বিশেষণ বলে। যেমন লোকটা পাগল, বা এই পুকুরের পানি ঘোলা। বাক্য দুইটিতে পাগল এবং ঘোলা হলো বিধেয় বিশেষণ, এতটুকু মনে রাখলেই হবে। তারপর ক্রিয়া। এখন কথা হলো ক্রিয়া জিনিসটা কি, ক্রিয়া কোথায় বসে, কিভাবে কাজ করে। সেক্ষেত্রে তোমাকে প্রথমে ভাব প্রকাশের দিক দিয়ে হলো ক্রিয়া 2 প্রকার, যে কিছুক্ষণ আগে বলো। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। প্রশ্ন থাকতে পারে ভালো করে পড়াশোনা করবে, এখানে করবে কি? উত্তর হবে সমাপিকা ক্রিয়া। তারপর এখানে প্রশ্ন এরকম থেকে ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে, এখানে তোমার কি এখানে কোন বিষয়টা ব্যবহার হয়েছে? উত্তর হবে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়াকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক, ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা এবং সত্য অসমাপিকা। উদাহরণগুলো ভালো করে দেখে নিবা, ঠিক আছে। যত ভালো করে উদাহরণ দেখবা তত। তারপর হলো সকর্মক ক্রিয়া, যেমন হলো সে বই পড়ছে, এখানে পড়ছে কি? উত্তর হবে সকর্মক ক্রিয়া। তারপর শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মনে রাখবা যে নিজে কোনো কাজ না করে বা দুইটা যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে হবে দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তো তুমি নিজে কাজ না করে অন্য কাউকে যদি ওই কাজটা করো তাহলে তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। তো এখানে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, সে নিজে অঙ্ক না করে সে আমাকে করাচ্ছে, তাই এটা একটা প্রযোজক ক্রিয়া। নিচের অপশনগুলো থাকে যেটা কি।
রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এটা কি? উত্তর হবে প্রযোজক ক্রিয়া। রাখাল নিজে না করে অন্যকে কাজটা করাচ্ছে। তো নিজে কাজ না করে নিজে না করে অন্যকে কোনো কাজ করে তাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসে যৌগিক ক্রিয়া। তো যৌগিক ক্রিয়ার মধ্যে জাস্ট এগুলো তেমন একটা লাগে না, প্রযোজক ক্রিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রযোজক ক্রিয়াটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। তো এরপরে তোমার হলো ক্রিয়া বিশেষণ। এরপর ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণের প্রধান ও ক্রিয়া বিশেষণটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, আমি কি যাব, কি খুব, সে বলছে, সাবধান, এগুলো তোমাদেরকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর একপদী ক্রিয়া বিশেষণ, বহুপদী ক্রিয়া বিশেষণ। যেমন হলো ভয়ে ভয়ে চুপি চুপি, এটা হলো একপদী ক্রিয়া বিশেষণ। আস্তে জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে, এগুলো তোমার কি বহুব্রতী একপদী ক্রিয়া বিশেষণ। এরপর অনুসর্গ। প্রথম প্রশ্ন হলো অনুসর্গ কাকে বলে, বা অনুসর্গ এখানে এরকম লেখা থাকে, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটি বাক্যের সঙ্গে সম্পর্কিত করে তাকে কি বলে? উত্তর হবে অনুসর্গ, তাকে বলা হয় অনুসর্গ। অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ অনুসর্গ, ক্রিয়াযোজিত অনুসর্গ। সাধারণ অনুসর্গের যে এইখানে যে কয়েকটা উদাহরণ আছে, এই কয়েকটা উদাহরণ মাস্ট বি ইম্পর্টেন্ট, পড়তে হবে তোমাকে। ঠিক আছে, যেমন মাথার উপরে নীল আকাশ, এখানে উপরে কি? উত্তর হবে সাধারণ অনুসর্গ। কার কাছে গেলে জানা যাবে, এখানে কাছে কি? সাধারণ উপসর্গ। হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি, এখানে জন্যটা কি? জন্য হলো সাধারণ অনুসর্গ। ঠিক আছে, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এখানে বনাম কি? সাধারণ অনুসর্গ। প্রশ্নটা এরকমই থাকবে। তারপর ক্রিয়াজাত অনুসর্গ। তো এখানে ভালো করে খেয়ে নাও, এখানে এটা ক্রিয়াজাত। ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, এটা থেকে হলো তোমার কি? ক্রিয়াজাত। তারপর দিয়ে, ধরে, বলে, এগুলো সবই হলো ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে অনুসর্গ টপিকটাও শেষ। এরপর হলো যোজক। যোজকের মধ্যে বিকল্প যোজক এবং হলো তোমার কি বিরোধ যোজকটা সবচেয়ে বেশি পরিমাণ আসে। প্রশ্নে থাকতে পারে লাল বা নীল কলমটা আনো, এটা কোন ধরনের যোজক? লাল বা নীল কি কলমটি আনো, অথবা এরকম থাকবে নিচের কোনটি বিকল্প যোজক, নিচের কোনটি বিকল্প যোজক। সেক্ষেত্রে তোমাকে অপশনে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তবে এই অপশনটা তুমি এই দুটো অপশন ভালো করে খেয়াল করবা, যে লাল বা নীল কলমটি আনো, অথবা হলো চা না হয় কফি খান, চা না হয় কফি খান। এই দুটো অপশন যেখানে পাবা সেটা হলো বিকল্প যোজক। চা না হয় কফি খান মানে চায়ের বিকল্প হলো কফি, আর লালের পরিবর্তন হলো নীল। এই দুইটা হলো যেহেতু বিকল্প, তাই এটাকে বলা হয় বিকল্প যোজক। তারপর হলো বিরোধ যোজক। বিরোধ যোজক কোনটা? যেমন এখানে তুমি দেখতে পারো, তাকে আসতে বললাম তবু এলো না, এইটা আমি সবচেয়ে বেশি পরিমাণ দেখছি। তাকে আসতে বললাম তবু এলো না, এটা কি? উত্তর হয় এটা হলো বিরোধ যোজক। তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটিতে তোমার কি প্রকাশ করেছে? উত্তর হবে বিরোধ যোজক। তারপর হলো সাপেক্ষ যোজক। বলা হয় নিচের কোনটি সাপেক্ষ যোজকের উদাহরণ? উত্তর হবে যদি রোদ ওঠে তবে রওনা হব, যত পড়ছি ততই নতুন করে জানছি। এই দুটো উদাহরণই ভালো করে পড়বা। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। তারপর হলো আবেগ। আবেগ, সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত আবেগ কি? যেমন হলো হ্যাঁ আমাদের জিততেই হবে, অথবা তবে বেশ যাওয়া হোক। এই উদাহরণটা আমি বেশি দেখি, তবে বেশ যাওয়া যাক, তবে বেশ যাওয়া যাক, এটা হলো সিদ্ধান্ত আবেগ। ঠিক আছে, এরকম থাকে নিচের কোনটি সিদ্ধান্ত আবেগ। সেক্ষেত্রে প্রশ্নে এই অপশনটাতে এটাও দেওয়া থাকে, বেশ তবে বেশ যাওয়া যাক। ঠিক আছে, বেশ তবে যাওয়া যাক, এটা কি? সিদ্ধান্ত আবেগ। তারপরে প্রশংসা আবেগ। কোনটা? বাহ চমৎকার লিখেছে, অথবা সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম। এই দুইটা এক্সাম্পলই তুমি বিগত সালে প্রচুরবার দেখবা। সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম, অথবা বাহ চমৎকার লিখেছে, এই দুইটাই হলো তার প্রশংসা আবেগ। তারপর হলো বিরক্তি আবেগ। বিরক্তি আবেগ হলো ছিছি এরকম কথা তার মুখে মানায় না, জ্বালা তোমাকে নিয়ে আর পারি না। তো বিরক্তি আবেগটা তুলনামূলক কম থাকে, সমস্যা নেই। আচ্ছা, তারপর হলো কি বিস্ময় আবেগ। আরে তুমি আবার কখন এলে, অথবা আহ কি চমৎকার দৃশ্য, এই দুইটা হলো বিস্ময়সূচক আবেগ। এরপর হলো করুণা আবেগ। এই দুটো কিন্তু আমি এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ বলি, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, যেটা যেমন গুরুত্বপূর্ণ সেটাকে আমি পর্যাপ্ত পরিমাণ সেভাবে বলে দিচ্ছি। করুণা আবেগ হলো আহা বেচারা এত এত কি কষ্ট, হাই হাই ওর এখন কি হবে, এগুলো হলো করুণা আবেগ। তারপর সম্বন্ধ আবেগ। ঠিক আছে, সম্বন্ধন আবেগ কি? হে বন্ধু তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি করো, এটা হলো সম্বন্ধন আবেগ। তো এটা তেমন একটা না, তবে অলংকার আবেগটা গুরুত্বপূর্ণ। যাগ্গে ওইসব কথা থাক, এই প্রশ্ন আমি বেশিবার দেখি। যাগ্গে ওইসব কথা থাক, এটা একটি অলংকার আবেগ। যাগ্গে ওইসব কথা থাক, এটা একটা কি? অলংকার
আবেগ। আচ্ছা, তো আমাদের আবেগ শেষ। তারপর হলো নির্দেশক। সিলেবাস অনুসারে আমরা যদি খেয়াল করি, আবেগের পরে তোমাদেরকে আবেগের পর হবে বাক্যে অংশ ও শ্রেণী বিভাগ। তো আমি সেখানে চলে যাবো। নির্দেশক যেহেতু আমাদের আউট অফ সিলেবাস, তো আমরা এটা পড়বো না। বচন আমাদের সিলেবাসে নাই, আমরা এটাকেও পড়বো না। তারপর বিভক্তি আমাদের সিলেবাসে নাই, আমরা পড়বো না। ক্রিয়া বিভক্তি আমাদের সিলেবাসে নাই, আমরা পড়বো না। আচ্ছা, বিভক্তি আছে কি? আমরা যদি খেয়াল করি না, বিভক্তি ক্রিয়া বিভক্তি এগুলো আমাদের সিলেবাসে নাই, তো আউট অফ সিলেবাস আমরা এগুলো পড়বো না। ঠিক আছে, এগুলো টোটালি বাদ। ক্রিয়াকাল আমরা যদি খেয়াল করি, এখানে তো ক্রিয়াকালের কোনো কিছু নাই, সরাসরি হলো বাক্য অংশ শ্রেণী বিভাগ, এই জিনিসটা পাইতে হবে আমাদের। তো আমরা এগুলো কিচ্ছু পড়বো না, আমরা এগুলো সব বাদ দিয়ে দিব। তো আমি এগুলোকে সব স্কিপ করছি। যে বাক্যে অংশ শ্রেণী বিভাগ, এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে আমরা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য পড়বো। যেমন এখানে বাক্যের রূপান্তরটা মাস্ট বি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বাক্যের রূপান্তর। আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এটা পাবো হয়তোবা। আচ্ছা, এখানে অনুজ্ঞা আদেশ, তো এই হ্যাঁ, এখান থেকে এইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই যেগুলো। ঠিক আছে, তো এখানে থাকে আমরা রোজ বেড়াতে যেতাম, এটা কি? উত্তর হবে বিকৃতিবাচক বাক্য। আমরা রোজ বেড়াতে যেতাম, এটা কি? বিকৃতিবাচক বাক্য। তারপর থাকে তার মঙ্গল হোক, এটা কি? উত্তর হবে তার মঙ্গল হোক, এটা হলো অনুজ্ঞাবাচক বাক্য। তারপরে থাকে দারুণ আমরা জিতে গিয়েছি, উত্তর হবে আবেগবাচক বাক্য। তো এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে। তারপর হলো বাক্যের বর্গ। বাক্যের বর্গে তোমাকে এখান থেকে তেমন বিশেষ কিছু পড়তে হবে না। বাক্যের বর্গে আমরা দেখো এখান থেকে পুরো বাক্যের বর্গে কিচ্ছু দাগাই নেই, মানে তেমন একটা ইম্পর্টেন্ট তেমন কিছু না। তো এখানে কিছু বিগত সালের কিছু প্রশ্ন বললে হবে। উদ্দেশ্য বিধায় মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। তো এখান থেকে তোমরা পড়বা সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের পূর্বে বিধেয়ের প্রসারক বসে, তবে বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বে বসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো উদ্দেশ্য বিধেয় বাদ। সরল জটিল যৌগিক বাক্যের রূপান্তর পড়তে হবে, বিশেষ করে এটা। তো আমি জটিল বাক্য খেলে রাখছি, এগুলো না। তো এগুলো তুমি না পড়লে পড়বা, তবে এটা খেয়াল রাখবা যে যৌগিক বাক্যে চেনার উপায় হলো বাক্যের মধ্যে এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ এই জিনিসগুলো থাকলে এগুলো হলো যৌগিক বাক্য, জাস্ট চেনার উপায়। অথবা সেন্টেন্সে কমা, সেমিকোলন, তারপরে কোলন, ড্যাশ এগুলো থাকলেও সেগুলো তোমার কি? যৌগিক বাক্য। ঠিক আছে, আচ্ছা, এবার হলো সরল থেকে জটিল বাক্য। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে। সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, এগুলো করতে হবে। যেমন দুর্জন লোক পরিত্যাজ্য, এটাকে যখন আমরা জটিল বাক্য রূপান্তর, তোমাকে এটাই দেওয়া থাকবে দুর্জন লোক পরিত্যাজ্য, একে সরল করো বা একে জটিল বাক্য করে, তখন তোমাকে অপশন অনেক দেওয়া থাকবে। তবে সঠিক হলো যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। তো প্রশ্নটা এভাবে দেখতে হবে, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, একে সরল করো, উত্তর হবে দুজন লোক পরিত্যাজ্য। তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ, সেক্ষেত্রে এর জটিল বাক্য হবে কি? যেহেতু তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছ। ঠিক আছে, তো প্রশ্নটা ঘুরেও দিতে পারে, যেহেতু তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছ, একে সরল করো, উত্তর হবে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। তারপরে সেম যৌগিক বাক্যে থেকে সরল করো। ঠিক আছে, এরকম প্রশ্ন হলে যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, সরল করো, উত্তর হবে পরিশ্রমীরা জীবনে সফল হয়। তারপর কি আবার প্রশ্ন এভাবে থাকতে পারে, যখন সে সুসংবাদটি পেল তখন সে আনন্দিত হলো, সরল করো, উত্তর হবে সুসংবাদটি পেয়ে সে আনন্দিত হলো। ঠিক আছে, আচ্ছা, তারপরে সরল বাক্য থেকে যৌগিক বাক্য। তো তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ, যৌগিক করো, সেক্ষেত্রে উত্তর হবে তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। ভিক্ষুককে টাকা দাও, এখানে তোমার প্রশ্ন থাকবে যৌগিক করো। কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও। ঠিক আছে, সেম ওয়েতে যৌগিক বাক্য থেকে সরল বাক্য রূপান্তর করো এবং জটিল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তর করো। এই রূপান্তরগুলো ভালো করে পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, যে কটা রূপান্তর আছে খুব গুরুত্বপূর্ণ। তো প্রশ্নগুলো এইভাবেই থাকে। তো দেখো জটিল বাক্যের উদাহরণ দেখাও, তারপর হলো নিচের কোনটি সরল বাক্য। প্রশ্ন কিন্তু এরকম থাকে যে দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করো। এইমাত্র কিন্তু আমরা দেখলাম যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এরকম ছিল কি? তো এটাও দুর্জন লোক পরিত্যাজ্য, এই জিনিসটার যে বিষয়টা ছিল দুর্জন যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, এগুলো জটিল, এমাত্র কিন্তু বললাম। তারপর সে এখানে এসে বসে পড়লো, বাক্যটি যৌগিক করো। ঠিক আছে, তো এটা তো এখানে তুমি যদি দেখো সে এখানে এলো তারপর বসে পড়লো, কোথায় গেল? যৌগিক। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের থাকবে। তারপর আসবো কারক। যদি আমরা তোমাদের সিলেবাসে দেখি তো উদ্দেশ্য বিধেয় জটিল বাক্য কারক তোমাদের সিলেবাসে নাই, তো আমরা এখান থেকে কারক পড়বো না। যেহেতু কারক তোমাদের সিলেবাসে নাই তো আমরা এখান থেকে কারক পড়ার কোনো প্রশ্ন নাই। তোমাকে এখানে সরাসরি পড়তে হবে হলো বাক্যার্থ। আচ্ছা, তো আমরা এখানে সোজা চলে যাবো বাক্যার্থে।
তো আমরা যদি বাক্যার্থ দেখি, উক্তি পরিবর্তন, বাক্যার্থ বলতে আসলে এটাই বোঝায়। এই যে জ্যোতিচিহ্ন তোমাদের নাই, আচ্ছা জ্যোতিচিহ্ন বাদ, এগুলো তোমাদের সিলেবাস, আউট অফ সিলেবাস। তো সিলেবাসে এই যে বাক্যার্থ পড়তে হবে। শব্দের অর্থ অত্যন্ত দুই রকমের হয়ে থাকে। এই দুই রকমের নাম হচ্ছে বাচ্যার্থ ও লক্ষ্যার্থ। বাচ্যার্থ জিনিসটা কি? একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়, ছবি বা বোধ জেগে ওঠে, সেটাই হলো কি শব্দের বাচ্যার্থ। ঠিক আছে? যেমন অভিধানে অর্থ গ্রহণের বেলায় কি শব্দের বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের ঊর্ধ্বাঙ্গের যে ছবি মনে ভেসে ওঠে, তাই মাথা শব্দের বাচ্যার্থ। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো তোমার কি লক্ষ্যার্থ। একটি শব্দের বাচ্যার্থের বাহিরের আলাদা অর্থ তৈরি হতে পারে, এই আলাদা অর্থের নাম হলো কি লক্ষ্যার্থ। এতটুকু বললে হবে, বেশি কিছু বলার দরকার নেই এখান থেকে। আচ্ছা, তারপর হলো অর্থ সংযোজক। প্রশ্ন তোমাকে থাকে, অন্ন বলতে বোঝানো হতো যে খাদ্য। এখন প্রশ্ন থাকতে পারে যে অন্ন বলতে বোঝায় খাদ্য, ঠিক আছে? অন্নের অর্থ যদি খাদ্য হয়, তাহলে বাক্যের কি রূপ পরিবর্তন, বাক্যের কি হয়? ঠিক আছে, তাহলে অর্থ সংযোগ হয়, কি হয়? অর্থ সংকোচ হয়। ঠিক আছে? আবার প্রশ্ন এভাবে থাকতে পারে, অপরূপ শব্দটির পূর্বে নির্দেশ করে কি? শ্রীহীনতা। অপরূপ শব্দটির পূর্বে কি নির্দেশ করতো? শ্রীহীনতা। এটা দ্বারা কি বোঝায়? উত্তর হবে অর্থের উন্নতি বোঝায়। অর্থের কি? উন্নতি। সেম ভাবে অর্থের অবনতি গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। তো অর্থ সংকোচ, অর্থ উন্নতি এবং অর্থের অবনতি, এই তিনটা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে। দেন মোটামুটি এই তো তোমাদের প্রায় শেষের দিকে। তারপর আসছিল বাগধারা। তো বাগধারা থেকে যেগুলো পড়বা, অদৃষ্টির পরিহাস শিকল ভাগ্যের খেলা, তারপর অন্ধকার দেখা অর্থাৎ দিশেহারা হয়ে পড়া, অন্ধের স্রষ্টি অর্থাৎ একমাত্র অবলম্বন, অমাবস্যের চাঁদ ইকল দুর্ভব বস্তু, অরণ্য রোদন অর্থাৎ নিষ্ফল অনুমান, অর্ধচন্দ্র ইকল ঘাড় ধাক্কা দেওয়া। তারপর এখান থেকে পড়বে ইসরে পাকা অর্থাৎ অকালপক্ষ, এগুলো তেমন একটা পড়ার দরকার নেই। খেয়ার ঘা ইকল চাটুকার, খেজুরে আলাপ মানে অকাজের কথা, গভীর জলের মাছ মানে খুব চালাক, গোফ খেজুরে অর্থাৎ হলো খুব অলস, গোড়াই গলদের শুরুতেই ভুল, চশমখর ইকুয়াল হলো বেহেয়া। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো দিচ্ছি এগুলো পড়ে নিলে আর কিছু লাগবে না। ননির পুতুল মানে হলো শ্রম বিমুখ। তারপর হলো মণিকাঞ্চন যোগ বলতে বোঝায় উপযুক্ত মিলন। তো এই কয়টা বাগধারা তোমরা মুখস্থ করে নিবা। খুব বেশি দিনে অল্প সংখ্যক কিছু বাগধারা আছে, এই বাগধারা কয়টা মুখস্থ করে নিলে আশা করি তোমাকে এখান থেকে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না। এই কয়টা বাগধারা দিলে তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে, বাগধারাতে প্রশ্ন আসবে। তারপরে তোমাদের সিলেবাস অনুসারে আসলে শব্দ, প্রতিশব্দের মধ্যে পড়তে হবে অন্ধকার। অন্ধকারের প্রতিশব্দ হলো আধার, তিমির এবং তমসা। তারপর হলো উৎস হলো ঘোড়া, ঘটক, হয়, তুরঙ্কম। আকাশের হলো গগন, আসমান, খ। তারপর হলো আরম্ভ, বোম, এই যেগুলো আছে পড়ে নেবা। তারপর আগুন, অগ্নি, নীল অনল, বহি, পাবক, হতাশন। তারপর ইচ্ছার জন্য এগুলো আছে আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া। তারপর স্পৃহা, অভিপ্রায়, স্বাদ, অভিরুচি, প্রবৃত্তি। তো এগুলো যেগুলো আছে এগুলো সবই হলো ইচ্ছা বোঝায়। তারপর তোমাকে পড়তে হবে কন্যা দ্বারা, কোনগুলো দ্বারা কন্যা বোঝায়, যেমন দুহিতা অর্থাৎ কন্যা বোঝায়, আত্মজা অর্থাৎ তারপর কি তনয়া অর্থাৎ বোঝায় কন্যা। কপাল, ললাট, বরাত, তারপর কি ভালো, উদ্দিষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব। তো নসিব এগুলো সবই হলো কপাল। তারপর কিরণ কোনগুলো দ্বারা কিরণ বোঝায়, এগুলো ভালো করে পড়বা। চাঁদের প্রতিশব্দ কোনগুলো, চাঁদের প্রতিশব্দ যেগুলো আছে এগুলো ভালো করে, যেমন ইদু শব্দের অর্থ হলো চাঁদ, এটা কিন্তু জানা ইম্পর্টেন্ট খুব থাকে। তারপরে চুলের প্রতিশব্দ কোনগুলো সেগুলো পড়তে হবে। চোখের প্রতিশব্দগুলো পড়তে হবে। এদিক থেকে হলো দেহর প্রতিশব্দগুলো পড়তে হবে। নদীর প্রতিশব্দগুলো পড়তে হবে। নারীর প্রতিশব্দ পড়তে হবে। নিত্য এর প্রতিশব্দগুলো পড়তে হবে। পদ্ম এর প্রতিশব্দগুলো মুখস্থ করতে হবে তোমাকে। পর্বতের প্রতিশব্দ মুখস্থ করতে হবে। পাখি, পাথর, পানি, পুত্র, পৃথিবী, এগুলো সবগুলো প্রতিশব্দ তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর বাতাস এবং বিদ্যুৎ এর প্রতিশব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এরপর রাতের যে প্রতিশব্দগুলো আছে ভালো করে মুখস্থ করবা। সমুদ্রের যে প্রতিশব্দগুলো আছে ভালো করে মুখস্থ করবা। তারপর হলো সাপ, সিংহ, স্ত্রী, তারপর স্বামী, সূর্য, এইগুলো সব প্রতিশব্দগুলো ভালো করে মুখস্থ করতে হবে।
তাহলে তুমি এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবা। তারপর হলো বিপরীত শব্দ। বিপরীত শব্দ থেকে তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হলো তোমাদের এই কটা সবগুলোই প্রতিশব্দ মানে বিপরীত শব্দ সবগুলোই পড়তে হবে, এগুলো অপশন নাই। তো যেগুলো আছে যে কটা আছে সেগুলো পড়ে নিবা। তারপর শব্দজোড়, শব্দজোড়ে আমরা কিছু কমিয়ে দিয়েছি, কিছু অল্প কিছু শব্দজোড়, যেমন এখানে একটা শব্দজোড় আছে, যদিও কমানো ঠিক হয়নি। তো এখানে একটা আছে অলংকার, তারপরে এখানে আর বাকি তেমন কিছু দাগ দেওয়া হয়নি, বাট বাকিগুলো পড়ে নিবা। প্রত্যেকটা শব্দজোড় গুরুত্বপূর্ণ। এই তো মোটামুটি তোমাদের সিলেবাসের আওতাধীনে যতগুলো টপিক ছিল আমি সবগুলো টপিক পড়াইছি। আর একটা বিষয় হলো এখনো আসলে আমাদের এই পিডিএফটা ফাইলটা পড়ানোর দরকার ছিল, প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আসলে এখানে। তো আসলে সময়ের অবহেলা এবং পিডিএফটা এইভাবে পড়াতে গেলে অনেক সময়ের দরকার ছিল, যার কারণে আমি তোমাদের পিডিএফগুলো দিই নাই। এবং প্রচুর প্রত্যেকটা পিডিএফে তুমি অনেক পৃষ্ঠা থাকে, মোটামুটি নৈবেতিক থাকে, তো সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা জিনিস। যারা যে কোনো সাবজেক্টে তোমাদের যদি পিডিএফ লাগে তোমরা খুব অনায়াসে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবা। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তোমাদেরকে সেই পিডিএফগুলো আমরা দিয়ে দিব। এবং আমরা বেশ ইংরাজিতে প্রচুর পিডিএফ সেল করেছি, কারণ ইংরেজি টপিকটার উপরে স্টুডেন্টদের অনেক দুর্বলতা ছিল এবং তারা কিন্তু আমাদের যেই টেকনিকগুলো ছিল সেই টেকনিকগুলো ফলো করে একটা ভালো রেজাল্ট করছে। এবং যারা পিডিএফ নেয়নি, শুধুমাত্র তোমরা যারা নিজে শুধুমাত্র তোমরা ভিডিও দেখে যারা করছে তারাও কিন্তু একটা ভালো ফলাফল পাইছো, ঠিক আছে। এখন দেখো পিডিএফ নেওয়ার জন্য কিন্তু অনেকে আমাকে নক দিচ্ছে। আমরা হয়তো বা কিছুক্ষণ পরে তোমাদের পরে এই যে এই দাগানো বইটা, এই যে তোমার যে এই বইটা দাগানো আছে দেখো 2025 সালে পুরো বইটা কিন্তু এখানে আমরা দাগিয়ে রাখছি। প্রত্যেকটা টপিক হয়তো বা তোমার সিলেবাসের মধ্যে তোমাদের যে মেন বইটা আছে দেখো প্রত্যেকটা টপিক কিন্তু এখানে দাগানো আছে যে কোথা থেকে প্রশ্নগুলো আসবে, পুরো সম্পূর্ণ দাগানো বই। অপরদিকে যদি দেখো পুরো বিগত সালের সকল প্রশ্ন, এখানে সবগুলো প্রশ্নও আছে। তো এই সকল কিছু কিন্তু তোমাকে খুব অনায়াসে শুধুমাত্র অল্প কিছু টাকার বিনিময়ে দেওয়া হয়ে যাবে। তো তুমি যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে, অবশ্যই তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। সর্বোপরি কথা, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। সব ভালো থেকো। আসসালামু আলাইকুম।